আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের আগ্রাসন রুখতে বড় সামরিক পদক্ষেপ বাংলাদেশের। বাড়ি ও জমি হারালেন মমতাজ, সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুতে যা হচ্ছে। রাজধানীতে নিজ বাসায় জামাত নেতা খুন নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা। বাংলাদেশের 3 পাশে 5টি বিমান ঘাঁটি চালু করছে ভারত। এবার বিস্তারিত। আসন্ন জাতীয় নির্বাচনের পর পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে গঠিত একটি উদীয়মান শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। গত কয়েক মাসে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক এবং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই আলোচনার পালে নতুন হাওয়া দিয়েছে। 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আঞ্চলিক ভূরাজনীতিতে যে নতুন মেরুকরণ শুরু হয়েছে তার অংশ হিসেবেই এই কৌশলগত অংশীদারিত্বকে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের পর গঠিত নতুন সরকার এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে তা দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে নতুন রূপ দিতে পারে। এই সম্ভাব্য জোটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে। ওই চুক্তির মূল ধারা অনুযায়ী যে কোনো এক দেশের উপর হামলাকে উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে, যা অনেকটা ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির আদলে। 2026 সালের জানুয়ারিতে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী তুরস্ক এই জোটে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা চালাচ্ছে। পাকিস্তান যেহেতু একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, তাই সৌদি আরবের আর্থিক শক্তির সঙ্গে এই দুই সামরিক শক্তির সমন্বয় একটি অপরাজয় ত্রিভুজ গঠন করতে পারে। বাংলাদেশ এই জোটের অংশ হলে তা মূলত প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং সামরিক সরঞ্জামের যৌথ উৎপাদনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের সামরিক বাহিনী ইতোমধ্যে পাকিস্তানের সৌদি মডেলের প্রতিরক্ষা চুক্তির আদলে একটি খসড়া তৈরি করতে গভীর আগ্রহ দেখিয়েছে। গত এক বছরে পাকিস্তানি সামরিক নেতৃত্বের ঢাকা সফরের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান সফরকালে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যা বাংলাদেশের ফোর্সের গোল 2030 লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে। পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশের জন্য সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিরক্ষা সহযোগিতা শুধুমাত্র ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং যৌথ সামরিক মহড়া পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে জানা গেছে। তবে এই জোটে বাংলাদেশের যোগদানের বিষয়টি অনেকাংশে নির্ভর করছে 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত সরকারের পররাষ্ট্রনীতির উপর। যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে খসড়া চুক্তির কাজ অনেক দূর এগিয়েছে, তবে এর আনুষ্ঠানিক অনুমোদন দেবে পরবর্তী নির্বাচিত সরকার। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তির ভারসাম্য বজায় রাখতে এই জোটকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণের কারণে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। শেষ পর্যন্ত বাংলাদেশ এই চতুর্মুখী জোটে যোগ দিলে তা হবে মুসলিম বিশ্বের প্রধান দেশগুলোর মধ্যে এক নজিরবিহীন নিরাপত্তা সমন্বয়। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 3টি বাড়ি সহ 447% জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার 13 জানুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর DOHS-এ অবস্থিত একটি বাড়ি এবং মানিকগঞ্জে অবস্থিত 2টি বাড়ি। পাশাপাশি ঢাকা ও মানিকগঞ্জে থাকা মোট 474% জমিও জব্দের আওতায় এসেছে। বর্তমানে মমতাজ বেগম কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগও রয়েছে, যা বর্তমানে দুদক তদন্ত করছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এসব সম্পত্তি আদালতের মাধ্যমে জব্দ করা প্রয়োজন। অন্যদিকে চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার অফিসিয়াল ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 12 জানুয়ারি আনুমানিক রাত 1টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে এবং একটি 9 মিমি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4টি গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে আনুমানিক রাত 12টা 25 মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক, কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সোমবার রাত 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি ও চুয়াডাঙ্গা 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং শান্ত থাকার আহ্বান জানান। রাত 2:30টার দিকে তিনি হাসপাতালের ভেতরে গিয়ে প্রকৃত পরিস্থিতি জানার চেষ্টা করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে আবারও হামলা চালানো হলে তা মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। মঙ্গলবার 13 জানুয়ারি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের নতুন সামরিক হামলার হুমকি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। একই সঙ্গে তিনি গত বছরে জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পুনরাবৃত্তির বিষয়ে ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দেন। জাখারোভা আরও বলেন, এ ধরনের পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও অস্থিতিশীল করে তুলবে এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলবে। তিনি ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের হুমকিকেও সরাসরি ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করেন। তার ভাষায়, ইরানের বিদেশি অংশীদারদের ভয় দেখাতে বাণিজ্য শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহারের এই অশোভন প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, এ ধরনের অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তিনি দাবি করেন, এসব আন্দোলন কৃত্রিমভাবে উস্কে দেওয়া হয়েছে এবং বর্তমানে তা ধীরে ধীরে স্থিমিত হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিস্থিতি ক্রমেই স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়া আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ইরানি দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন, হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন, তাদের বড় মূল্য দিতে হবে। একই পোস্টে ট্রাম্প আরও জানান, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। পাশাপাশি তিনি দাবি করেন, সহায়তা আসছে। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও আসামের 5টি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় সচল করার বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সরকার। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এর নিরাপত্তা নিশ্চিত করতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই ঘাঁটিগুলো সংস্কারের মূল উদ্দেশ্যে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের এই সময়ে ভারতের এমন তৎপরতা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন উত্তেজনার আভাস দিচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ এই সরু করিডোরটি নিয়ে ভারত বর্তমানে কোনো ঝুঁকি নিতে চাইছে না। বিশেষ করে বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ ভারতীয় সামরিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও বাংলাদেশ এই ঘাঁটি নিজস্ব প্রয়োজনে ব্যবহারের কথা জানিয়েছে, তবে ভারত তার পাল্টা প্রস্তুতি হিসেবে পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্তে ইতোমধ্যেই 3টি নতুন সেনা ঘাঁটি স্থাপন করেছে। এই 5টি বিমান ঘাঁটি সচল করার প্রক্রিয়াও সেই বাড়তি সতর্কতারই অংশ। পরিকল্পনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুঘাট, মালদাহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ির বিমান ঘাঁটিগুলো সংস্কার করা হবে। এর আগে কোচবিহার ও আসামের রূপসী বিমানবন্দর দুটি সফলভাবে চালু করা হয়েছে। বর্তমানে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া এসব বিমান ক্ষেত্রের দায়িত্ব রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে। লক্ষ্য হলো জরুরি মুহূর্তে এই রানওয়েগুলো ব্যবহার করে দ্রুত সেনা ও রসদ সরবরাহ নিশ্চিত করা। দীর্ঘদিন অব্যাহত থাকায় এসব বিমান ঘাঁটির রানওয়ের ক্ষতিগ্রস্ত হওয়া এবং আশপাশের জনবসতি গড়ে ওঠার মতো কিছু কারিগরি চ্যালেঞ্জ রয়েছে। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, সামান্য মেরামতের মাধ্যমে এগুলো হেলিকপ্টার বা ছোট সামরিক বিমান ওঠানামার উপযোগী করা সম্ভব। সীমান্তের উপরে ভূরাজনৈতিক পরিবর্তনের এই সময় ভারত তার উত্তর পূর্বাঞ্চলকে সুরক্ষিত রাখতে এই পুরনো কৌশলগত
পরিকাঠামো গড়ায় এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।